প্রত্যেকটা এমপি তার লোকসভা কেন্দ্রকে মডেল লোকসভা কেন্দ্র হিসাবে রূপান্তরিত করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ টোটালি একটা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। 38.5% যে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। 42 জনের মধ্যে অধিকাংশই জেতার জন্য ভোটে যেতেন, রাজনীতি করার জন্য ভোটে যেতেন। এদের কতজন মানুষের কথা ভেবে, মানুষের উন্নয়নের কথা ভেবে, তার এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে, তার এলাকার বেকাররা কিভাবে চাকরি পাবে, তার এলাকার বেকারদের কিভাবে কর্মসংস্থান হবে, সেই সব বিষয়ে কিন্তু তেমন কিছু ভাবনা কিন্তু নেই। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতার সম্ভাবনা যে বিশেষভাবে রয়েছে, এবং শুধু বিশেষভাবে না, তিনি জিতবেন এমন সম্ভাবনা খুবই প্রখর। যে দীর্ঘ 34 বছর সিপিএম এখানে থাকার ফলে তারা তো এই জায়গা থেকে তেমন একটা বিরাট পরিবর্তন ঘটাতে পারেননি। কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করার চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ডায়মন্ড হারবার থেকে জিতে তিনি এমপি হন। এই যে 2014 সালে তিনি যে ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, 2019 লোকসভা নির্বাচনে দেখা গেল তিনি তার চেয়ে অনেক বেশি তার মার্জিন বাড়াতে পেরেছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারকে একটা মডেল লোকসভা কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে, সেটাও কিন্তু একটা বিষয়, দেখার বিষয়। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গেও যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, হেভিওয়েট কেন্দ্র হিসাবে পরিচিত। এই কেন্দ্র থেকে পরপর দুবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে। এখন যে প্রশ্নটা দেখা দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে তিনি যখন জেতেন, তখন তার ভোটের ব্যবধান ছিল 71,298টি। অর্থাৎ এই 2014 সালে তিনি ভোট পেয়েছিলেন 5,08,481টি, অর্থাৎ 40.31% ভোট পেয়েছিলেন। আর সিপিআইএম পেয়েছিল 4,37,187 ভোট, 34.66%। আর বিজেপি তৃতীয় স্থানে হয়েছিল। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছিলেন 2,858টি ভোট। অর্থাৎ 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ডায়মন্ড হারবার থেকে জিতে তিনি এমপি হন। এই যে 2014 সালে তিনি যে ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, 2019 লোকসভা নির্বাচনে দেখা গেল তিনি তার চেয়ে অনেক বেশি তার মার্জিন বাড়াতে পেরেছেন। 2019 সালে তিনি যেখানে 2014 সালে 71,298 ভোটে জিতেছিলেন ব্যবধানে, সেখানে তিনি 2019 সালের সেই ব্যবধানটা বাড়িয়ে নিয়ে গেলেন 3,20,594 ভোটে। অর্থাৎ একটা বেশ বড় ব্যবধান তিনি বাড়িয়েছেন। এবারে 2024 লোকসভা নির্বাচনে তিনি যেটা বলছেন যে 4 লক্ষের অধিক ভোটে নাকি তিনি জিতবেন। এটা সম্ভব হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু তিনি বলছেন। কিন্তু যেটা এবারের ভোটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি এই যে 3,20,594 ভোট, যে 2019-এ যে ব্যবধানটা তিনি তৈরি করতে পেরেছিলেন, সেইটা কি তিনি রক্ষা করতে পারবেন? প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এখানে এবারে সিপিএম প্লাস হচ্ছে বিজেপি থেকে যে ভোটটা ছিনিয়ে নেওয়া হবে বা কাটাকাটি হবে, সেখান থেকে বেরিয়ে তিনি কি পারবেন যে এই ভোটের ব্যবধানটাকে অনেকটা বাড়িয়ে নিতে? যদি ডায়মন্ড হারবারের চিত্রটা আমরা দেখি, তাহলে যেটা দেখা যায় যে এখানে যে হিন্দু ভোট আছে সেটা প্রায় 60% হিন্দু ভোট আছে, মুসলিম ভোট আছে 38.5%,
এবং আদার্স আছে 1.5%। অর্থাৎ এই যে 38.5% যে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির জোরেই কিন্তু তিনি যে কথাগুলো বলছেন যে এই ভোটটা কিন্তু তার একটা কমিটেড ভোট বলা যেতে পারে। স্বাভাবিকভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোটা খুবই কঠিন থেকে কঠিনতর বিষয়। এই সংখ্যালঘু ভোটের ফলেই তিনি কিন্তু এখান থেকে উঠে যেতে পারেন এবং যাবেনও, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। হুগলি নদীর তীরে এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে যারা বসবাস করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, তাদের মধ্যে 14.61% মানুষ শহরে বাস করে আর 85.39% মানুষ গ্রামে বাস করে। অর্থাৎ এই যে 85.39% মানুষ যারা গ্রামীণ মানুষ, এই গ্রামীণ মানুষের একটা বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আসতে পারে এমনও সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আসার পর তিনি বেশ কিছু কাজ কিন্তু করেছেন, এলাকার মানুষ সেরকম একটা কথাও বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তিনি কোথায় কি করেছেন সেটা আজকের আলোচনার বিষয় নয়। তার সম্পর্কে কি অভিযোগ আছে কি নেই ইত্যাদি এই বিষয়টা বলছি না। যেটা তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্যে করেছেন এইটা কিন্তু একটা বড় বিষয় ওই এলাকার মানুষের কাছে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখানে আগে পুলিশ জেলা ছিল না, একটা পুলিশ জেলা করা হয়েছে, 15টি থানা আছে, একটা সাইবার ক্রাইম থানা আছে। এখানে এমপি কাপ যেটা করা হয় সেটা একটা বড় মাপের একটা এমপি কাপ করায় এবং এখানে ঝাঁ চকচকে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করা হয়, অনুষ্ঠান করা হয় এবং পাশাপাশি ডায়মন্ড হারবার যে একটা ফুটবল ক্লাব তৈরি করা হয়েছে সেটা আইএফএ স্বীকৃতি পেয়েছে। এই যে বিষয়গুলো একটা যুব সমাজের মধ্যে, একটা যুবকদের মধ্যে এই যে খেলার প্রবণতা বৃদ্ধি করার বিষয়টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে। পাশাপাশি এখানে যেটা 12 নম্বর জাতীয় সড়ক এখান থেকে চলে গেছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল হয়েছে, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে, ফকিরচাঁদ কলেজ এমনি ছিল। যাই হোক, এই যে ডায়মন্ড হারবারে যে একটা সামগ্রিক পরিবর্তন, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট থেকে শুরু করে একটা পরিবর্তন তিনি ঘটানোর চেষ্টা করেছেন, যেটা নামকরণ করেছেন ডায়মন্ড হারবার মডেল। এই ডায়মন্ড হারবার মডেল তিনি করেছেন। এখন একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি ডায়মন্ড হারবারে বেশ কিছু যে ডেভেলপমেন্টটা করেছেন, যে দীর্ঘ 34 বছর সিপিএম এখানে থাকার ফলে তারা তো এই জায়গা থেকে তেমন একটা বিরাট পরিবর্তন ঘটাতে পারেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করার চেষ্টা করেছেন। এলাকার যুবকদের নিয়ে তিনি ফুটবল টিম তৈরি করেছেন, তিনি এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক যেগুলো কালচারাল অনুষ্ঠান করা যায় সেগুলো করার চেষ্টা করেছেন এবং কর্মসংস্থানের বেশ কিছু চেষ্টা তিনি নাকি ওখানে করেছেন এমনও শোনা যায়। এখন এখানে দাঁড়িয়ে যে ডায়মন্ড হারবার কেন্দ্র সেইটা এবারে কি ফল দেবে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, পাশাপাশি এটাও জানা যায় যে ডায়মন্ড হারবারে যে 7টা বিধানসভা আছে তার মধ্যে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, এই 7টা বিধানসভা থেকে ম্যাক্সিমাম জায়গা থেকেই তিনি লিড নেওয়ার চেষ্টা করবেন এমনটি জানা যাচ্ছে। এখন এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রে কেন বিজেপি তাদের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে এত দেরি করলেন, তার কারণ হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রটি এমন এবং ওখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য তিনি টিম তৈরি করে দিয়েছেন এবং মানুষের যে অসুবিধা ইত্যাদি, মানে ওই কেন্দ্রটাকে তিনি একেবারে নিজের কেন্দ্রের মতন করে যেভাবে গড়ে তোলা,
সেইটা করার চেষ্টা করেছেন এবং তিনি চেষ্টা করেছেন যে ওখানে একটা আইডিয়াল লোকসভা কেন্দ্র হিসাবে গড়ে তোলা তিনি চেষ্টা করেছেন, এমনটিও এলাকার মানুষের কাছ থেকে শোনা যায়। ফলে এই ডায়মন্ড হারবার কেন্দ্রকে ওখান থেকে বিরোধী দলের জেতা একটা সম্ভাবনা খুবই ক্ষীণ। এইটা যেমন সত্যি, আবার নির্বাচনের কথা বা হাওয়া এই বিষয়টা কিন্তু কিছুই বলা যায় না। কখন কি ঘটবে, কখন কিভাবে ঘটবে সেটা কিন্তু সহজে কিছু বলা যায় না। কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতার সম্ভাবনা যে বিশেষভাবে রয়েছে, এবং শুধু বিশেষভাবে না, তিনি জিতবেন এমন সম্ভাবনা খুবই প্রখর। স্বাভাবিকভাবে বিরোধী পক্ষ থেকে নানা রকম যে সমস্ত অভিযোগ ইত্যাদি আনা হচ্ছে, সেইগুলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের ওপর কতটা প্রভাব পড়বে এটা যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারকে একটা মডেল লোকসভা কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে, সেটাও কিন্তু একটা বিষয়, দেখার বিষয়। ফলে প্রত্যেকটা এমপি তার যে যার এলাকায় যদি একটা মডেল হিসাবে তৈরি করার প্রচেষ্টা তৈরি করেন, এবং তিনি সর্বাঙ্গীনভাবে যেমন যুবকদের দিকে দেখেছেন, তেমন মহিলাদের দিকে দেখেছেন, তেমন বিভিন্ন শ্রেণী মানুষের দিকে যখন দেখে তার লোকসভা কেন্দ্রকে ডেভেলপমেন্ট করার ব্যাপারে নানা রকম প্রচেষ্টা চালিয়েছে। কতটা পেরেছেন কতটা পারেনি সেটা পরের কথা, কিন্তু তার একটা প্রচেষ্টা যেমন ছিল, সেইটা এই যে 42টা লোকসভা কেন্দ্র, সেই 42টা লোকসভা কেন্দ্রে 42 জন যে সাংসদ আছে তাদের কতজন সেটা করেছেন, প্রশ্নটা কিন্তু থাকবে। সবাই যদি তার লোকসভা কেন্দ্রকে মডেল লোকসভা কেন্দ্র হিসাবে রূপান্তরিত করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ টোটালি একটা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। তার কারণ হচ্ছে সবাই ভোটে দাঁড়ান, জেতেন, কিন্তু কজন মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে আসে ভোটে জেতার পর, সেইটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ। এরা অনেকেই, এদের অধিকাংশ 42 জনের মধ্যে অধিকাংশই জেতার জন্য ভোটে যেতেন, রাজনীতি করার জন্য ভোটে যেতেন। এদের কতজন মানুষের কথা ভেবে, মানুষের উন্নয়নের কথা ভেবে, তার এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে, তার এলাকার বেকাররা কিভাবে চাকরি পাবে, তার এলাকার বেকারদের কিভাবে কর্মসংস্থান হবে, সেই সব বিষয়ে কিন্তু তেমন কিছু ভাবনা কিন্তু নেই। যদি সেটা থাকতো তাহলে আমাদের এই যে 42টা লোকসভা কেন্দ্র, প্রত্যেকটাই তো একটা মডেল লোকসভা কেন্দ্র হিসাবে রূপান্তরিত হতে পারতো। আপনাদের মতামত জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।